হ্যালো বন্ধুরা, আমি আজ ব্যাখ্যা করতে চলেছি সম্প্রতি মুক্তিপ্রাপ্ত সিনেমা দ্য ইলেকট্রিক স্টেট, যা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তাই ভিডিওটি এখনই লাইক করে দিন। চলুন কাহিনী শুরু করা যাক। মুভি শুরু হয় 1990 সালের সময় থেকে। আমাদের মিশেল এবং ক্রিস নামে দুই ভাই বোনের সঙ্গে পরিচয় করানো হয়। ক্রিস খুব মেধাবী ছিল। ছোট বয়সে সে এমন একটি পরীক্ষা দিচ্ছিল যা তাকে সরাসরি কলেজে ভর্তি হওয়ার সুযোগ দিত। পরীক্ষার পর যখন মিশেল এবং ক্রিস বাইরে আসে, তখন তাদের আর্মি অফিসাররা থামিয়ে দেয়, কারণ ক্রিস কসমো রোবট লেখায় একটি শার্ট পরেছিল, যা বোঝা যাচ্ছিল যে সে রোবট পছন্দ করে। কিন্তু বর্তমান বিশ্বে মানুষ এবং রোবটের মধ্যে যুদ্ধ শুরু হতে চলেছিল। এরপর আমাদের থান নামের এক বিজ্ঞানীর সঙ্গে পরিচয় করানো হয়, যে রোবটদের প্রচণ্ড ঘৃণা করত। বহু বছর আগে রোবটদের মানুষের সহায়তার জন্য তৈরি করা হয়েছিল। মানুষ তাদের দিয়ে কাজ করাতো, এবং যখন রোবটগুলোর কোনো সমস্যা হতো তখন তারা তাদের ফেলে দিত। বছরের পর বছর মানুষের খারাপ আচরণ সহ করতে করতে রোবটরা ক্লান্ত হয়ে পড়েছিল, এবং নিজেদের অধিকার ও সম্মান দাবি আদায় করতে তারা চেয়েছিল। তাই রোবটরা নিজেদের একটি দল গঠন করে, যার নেতা ছিল পিনেট। মানুষ রোবটদের এই আচরণ পছন্দ করেনি, এবং রোবটদের দল এবং মানুষের মধ্যে যুদ্ধ শুরু হয়ে যায়। তবে মানুষরাও তাদের খারাপ আচরণ বদলায়নি, ফলে যুদ্ধ বাড়তে থাকে। মানুষের ওপর রোবট ব্যবহার করা এবং ঘরে রাখা নিষিদ্ধ করা হয়। সারা পৃথিবীর যুদ্ধের ভয়াবহ সৃষ্টি হয়। যুদ্ধ চলাকালীন এক মিলিটারি অফিসার এসে তাদের প্রধানকে রিপোর্ট করে যে রোবটরা মানুষের ওপর আধিপত্য বিস্তার করেছে, কারণ তারা কখনো ক্লান্ত হয় না। মানুষ প্রায় হারতে বসেছিল, তখন বিজ্ঞানী খান একটি নতুন প্রযুক্তি আবিষ্কার করলো, যা মানুষের সহায়তার জন্য তৈরি করা হয়েছিল। সে নিউরোকাস্টার রোবট তৈরি করলো, যা মানুষ নিজের মস্তিষ্কের সাহায্যে নিয়ন্ত্রণ করতে পারত। এই প্রযুক্তির নাম দেওয়া হইল নিউরোটেক। মানুষের মাথায় নিউরো হেলমেট পরে তার সাহায্যে নিউরোকাস্টার রোবট নিয়ন্ত্রণ করে যুদ্ধ করতে লাগলো। নিউরোকাস্টার রোবট দেখতে সাধারণ রোবটের মতো ছিল, তবে তারা কখনো ক্লান্ত হতো না। কয়েক সপ্তাহের মধ্যে এই নতুন প্রযুক্তির সাহায্যে মানুষ রোবটদের বিরুদ্ধে যুদ্ধ জিতে গেল। এই যুদ্ধে সবচেয়ে বেশি রোবট ধ্বংস করার জন্য মেজর মার্ক পুরস্কার পায়। যুদ্ধ শেষ হওয়ার পর মানুষ এবং রোবটদের মধ্যে একটি চুক্তি হয়, যার ফলে রোবটদের ধ্বংস না করে তাদের একটি বিশেষ সুবিধাযুক্ত স্থানে বন্দী করে রাখা হয়। সময় কেটে যেতে থাকে এবং বিজ্ঞানী থান তার নিউরোটেক প্রযুক্তিকে আরও উন্নত করে। সে মানুষের মস্তিষ্ককে দুই ভাগে বিভক্ত করে, যাতে একজন ব্যক্তি একই সময় দুটি নিউরোকাস্টার রোবট পরিচালনা করতে পারে। অর্থাৎ একজন মানুষ তার মস্তিষ্কের সাহায্যে একই সঙ্গে দুটো নিউরোকাস্টার রোবট নিয়ন্ত্রণ করে একাধিক কাজ করতে পারত। মানুষের জন্য আরও একটি সুবিধা ছিল, সে চাইলে মস্তিষ্কের কোনো একটা অংশ নিউরোকাস্টার রোবটের সঙ্গে যুক্ত করে কাজে লাগাতে পারত, আর অন্য অংশ দিয়ে নিজের ব্যক্তিগত জীবন উপভোগ করতে পারত। এই উন্নত প্রযুক্তি মানুষের খুব আকর্ষণীয় মনে হয়, এবং সারা বিশ্বের মানুষ এটি ব্যবহার করা শুরু করে। স্কুলেও নিউরোটেক ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হতে থাকে। এর পরের দৃশ্য পরিবর্তিত হয় 1994 সালের সময় দেখানো হয়, যেখানে প্রধান চরিত্র মিশেল তার পালক বাবার সঙ্গে বসবাস করছে। মিশেল যখন স্কুলে পৌঁছায় তখন দেখা যায় যে সব ছাত্রদের নিউরো হেলমেটের সাহায্যে পড়ানো হচ্ছিল, কিন্তু মিশেল নিউরো হেলমেট ব্যবহার করে না, কারণ সে তার মানবিক সংস্করণে বেশি পছন্দ করে। নিয়ম না মানার কারণে মিশেলকে প্রিন্সিপাল অফিসে ডাকা হয়। প্রিন্সিপাল তাকে বলেন যদি সে স্কুলের নিয়ম না মানে তাহলে তাকে তার মায়ের কাছে অভিযোগ জানাতে হবে। তখন মিশেল জানায় যে তার পুরো পরিবার একটি দুর্ঘটনায় মারা গেছে। এটি শুনে প্রিন্সিপাল খুবই দুঃখিত হন, এবং তাকে পরামর্শ দেন যে সে নিউরো হেলমেটের সাহায্যে নিউরোথেরাপি নিলে ভালো লাগবে। কিন্তু মিশেল প্রযুক্তি এবং কৃত্রিম জিনিস একদমই পছন্দ করতো না। এরপর একটি ফ্ল্যাশব্যাকে মিশেল তার অতীত স্মরণ করে, যেদিন তার দুর্ঘটনা হয়েছিল। তাদের গাড়ির সামনে হঠাৎ একটি হরিণ চলে আসায় সেটিকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে গাড়ি দুর্ঘটনার শিকার হয়। এই দুর্ঘটনায় মিশেলের অবস্থাও খুব গুরুতর ছিল। সে হাসপাতালে জ্ঞান ফিরে এলে চোখ খুলতে দেখে এক চশমা পরা ব্যক্তি তার সামনে দাঁড়িয়ে আছে। ডাক্তারকে দেখে সে আতঙ্কে উঠে বসে। চোখ খুলতে তার মনে হয় কেউ গোপনে তার ঘরে ঢোকার চেষ্টা করছে। ভয় পেয়ে সে বিছানার নিচে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর তার রুমে একটি কসমো রোবট প্রবেশ করে। রোবটটি বিছানা সরিয়ে তাকে খুঁজে বের করে। মিশেল রোবটটিকে মেরে ফেলার হুমকি দিলে রোবট তার মাথায় খুলে ফেলে। রোবট তার মাথার দিকে ইশারা করে একটি তার সংযোগ করতে বলে। মিশেল সেই তার সংযোগ করে দেয়। তখন রোবট কথা বলতে শুরু করে এবং জানায়, আমি তোমার ভাই। এ কথা শোনার পর হঠাৎ রোবটটি মাটিতে লুটিয়ে পড়ে। মিশেল পিছনে তাকিয়ে দেখে তার পালক বাবা এসে রোবটের উপর আক্রমণ করেছে। বর্তমান সময়ে মানুষের জন্য রোবট রাখা নিষিদ্ধ ছিল, তাই তার পালক বাবা বলে শিগগিরই এই রোবটকে বাড়ি থেকে বের করে দাও। কিন্তু মিশেল পাল্টা উত্তর দেয়, এটা তোমার অসাবধানতার কারণে বাড়ির ভিতর ঢুকতে পেরেছে। তার কথা শুনে পালক বাবা ক্ষিপ্ত হয়ে মিশেলের উপর আক্রমণ করে। এই দৃশ্য দেখে রোবট উঠে দাঁড়ায় এবং পালক বাবার উপর আক্রমণ করে। ধাক্কায় সে দেয়ালে গিয়ে পড়ে। এরপর সে পুলিশকে খবর দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু তার আগেই মিশেল তাকে অজ্ঞান করে ফেলে। এরপর মিশেল কসমো রোবটটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। অনেক দূরে যাওয়ার পর সে রোবটকে জিজ্ঞাসা করে, তুমি কেন বললে যে তুমি আমার ভাই?
তোমার মধ্যে কি আমার ভাইয়ের চেতনা আছে? রোবট বলে, হ্যাঁ। মিশেল আবেগপ্রবণ হয়ে তাকে জিজ্ঞাসা করে, তাহলে আমার ভাইয়ের দেহ কোথায়? রোবট তাকে ইশারা করে বুঝিয়ে দেয় যে চশমা পরা সেই ডাক্তারের সম্পর্কে জানো? মিশেলের মনে পড়ে সেই ডাক্তার যে তাকে বলেছিল তোমার ভাই মারা গেছে। মিশেল একটি মানচিত্র খুলে দেখে আর রোবট তার একটি নির্দিষ্ট স্থানের দিকে ইশারা করে জানায় রোবটদের বন্দি শিবিরের মাঝখানে সেই ডাক্তার খুঁজে পাবো যে ক্রিস সম্পর্কে সব জানে। তারা এখন সেই জায়গার উদ্দেশ্যে রওনা দেয়। পথে রোবট দেখতে পায় যে এখানকার মানুষের অবস্থা খুবই শোচনীয়, কারণ তারা নিউরোটেক হেলমেটের অপব্যবহার করতে শুরু করেছিল। মানুষেরা এটি ব্যবহার করে নেশাও করত, ফলে তাদের অবস্থা ক্রমেই খারাপ হচ্ছিল। এই দৃশ্য দেখে কসমো রোবট খুবই দুঃখ অনুভব করে। ঠিক একই সময় আমরা ইভান্স নামের এক ব্যক্তিকে দেখতে পাই। সে সেই মিলিটারি অফিসার যে যা এক সময় জানিয়েছিল যে মানুষ রোবটদের বিরুদ্ধে যুদ্ধে হেরে যাচ্ছে, কিন্তু এখন সে মিলিটারি ইউনিফর্মে নেই। সম্ভবত সে অবসর নিয়েছে। এখন সে অবৈধভাবে অস্ত্র সরবরাহের কাজ করে। এখন সে একটি বন্দুক নিউরোকাস্টার রোবটের হাতে তুলে দেয়, কিন্তু বন্দুক হাতে নিয়ে সে নিউরোকাস্টার রোবট টাকা দিতে অস্বীকার করে এবং উল্টো বন্দুক তাক করে ইভেন্সকে ভয় দেখায়। এর আগে সে ইভেন্সকে হত্যা করত, হঠাৎ পেছন থেকে কেউ এসে রোবটের ওপর হামলা চালিয়ে তাকে নিষ্ক্রিয় করে দেয়। এটি ছিল ইভেন্সের নিজের রোবট। ইভেন্স অবৈধভাবে একটি রোবট রেখেছিল। এরপর তারা দুইজন মিলে সেই নিউরোকাস্টার রোবটের দেহ ট্রাক দিয়ে তুলে নিয়ে যায়। এই সুযোগ কাজে লাগিয়ে মিশেল ও তার কাস্টার রোবট গোপনে সে ট্রাকে উঠে যায়, কারণ তারা জানতো এই ট্রাক সরাসরি রোবটদের বন্দি শিবিরে যাবে। অন্যদিকে মিশেলের পালক বাবার জ্ঞান ফিরে যাওয়ার পর পুলিশে অভিযোগ জানিয়ে দেয় যে মিশেলের কাছে একটি কসমো রোবট আছে। এই কসমো রোবটকে ধ্বংস করার জন্য সরকার মার্ককে নিয়োগ দেয়। মার্ক ছিল একজন পেশাদার রোবট শিকারী এবং এখন সে মিশেল ও তার রোবটের পিছু নিয়েছে। দেখানো হয় যে ইভান্স যেখানে ট্রাক থামিয়েছিল সেটি ছিল তার বাড়ি এবং সেই বাড়ির রোবটদের বন্দি শিবিরের সঙ্গে যুক্ত ছিল। বাড়ির ভিতরে ঢুকতেই মিশেল ও কসমো রোবট ট্রাক থেকে বেরিয়ে আসে। তাদের আওয়াজ শুনে ইভান্স ও তার রোবট সতর্ক হয়ে যায়। ইভান্স তখনই বন্দুক তাক করে তাদের ধরে ফেলে। মিশেল তাকে জানায় যে সে শুধু বন্দি শিবিরের ভিতরে ঢুকতে চায়, এ কারণেই সে তার ট্রাকে লুকিয়েছিল। সে জানতো যে ইভেন্স বন্দি শিবির থেকে জিনিসপত্র নেওয়া এবং বিক্রির কাজ করে। তখন ইভেন্স বলে, ওখানে প্রচণ্ড বিপদ রয়েছে, তুমি সেখানে যেতে পারবে না। যদি দেওয়ার চিন্তাও করে থাকো তবে সেটা ছেড়ে দাও। এই কথোপকথনের মাঝে ইভান্স কোনো উপায় না পেয়ে এই কথোপকথনের মাঝেই কোনো কিছু উপরে ওঠার শব্দ শুনতে পায়। সে দ্রুত দুই রোবটকে লুকে যেতে বলে এবং দেখতে পায় যে সেখানে মার্কের নিউরোকাস্টার রোবট চলে এসেছে। রোবটটি এসে বলে, বলো তোমার রোবট কোথায়? আমি জানি মিশেল একটি রোবটকে সাহায্য করেছে এবং সেটি তার কাছেই আছে। কিন্তু ইভান্স বলে, না, সে আমার বোন, এখানে কোনো রোবট নেই। তার এই মিথ্যা কথা শুনে মার্ক রেগে গিয়ে তার উপর আক্রমণ করে। এতে দুই রোবট প্রচণ্ড রেগে যায় এবং একসঙ্গে তা মার্কের উপর আক্রমণ করে। সুযোগ বুঝে মিশেল দ্রুত সুইচ বন্ধ করে দেয়, ফলে মার্কের নিউরোকাস্টার রোবট নিচে চাপা পড়ে যায় আর তারা চারজন সেখান থেকে দ্রুত পালিয়ে যায়। এদিকে আসল মার্ক তার নিউরো হেলমেট খুলে প্রচণ্ড রেগে যায়। তারা যেখানে পালিয়ে গিয়েছিল সেটি ছিল ভয়ঙ্কর বিপজ্জনক এক জায়গা। ইভান্স ক্ষিপ্ত হয়ে ওঠে কারণ ওই জায়গা থেকে বের হওয়ার আর কোনো পথ ছিল না। ইভান্স প্রচণ্ড রেগে গিয়ে মিশেলের উপর চিৎকার করতে থাকে। ঠিক তখনই সেখানে স্ক্যাভেঞ্জার রোবটরা এসে হাজির হয়। এরা নষ্ট হয়ে যাওয়া রোবটদের ধ্বংস করে এবং এরা নষ্ট হয়ে যাওয়া রোবটদের ধ্বংস করে এবং তাদের ভালো অংশগুলো নিজেদের শরীরে যুক্ত করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখে। চারিদিকে নজর রাখার সময় ইভান্সের রোবট টিম একটি বিশাল আকৃতির রোবট এবং একটি ভ্যান খুঁজে পায়। এই বিশাল রোবটটিকে ইভান্সের রোবট নিয়ন্ত্রণ করতে শুরু করে। তারা সেখান থেকে পালানোর প্রস্তুতি নিচ্ছিল। ঠিক তখনই মিশেল তাদের সাহায্য চায় এবং বলে, আমি এমন এক ডাক্তারের কথা জানি যিনি এখানেই থাকেন। তিনি নিশ্চয়ই এখান থেকে বের হওয়ার রাস্তা জানেন। যদি তোমরা আমাদের সাহায্য করো তাহলে তোমরাও এখান থেকে বের হতে পারবে। ইভান্স রাজি হয়ে যায় তাদের সাহায্য করতে। সবাই মিলে একটি ভ্যানে উঠে পড়ে আর বিশাল রোবটটি সেই ভ্যান কাঁধে তুলে এগিয়ে যেতে থাকে। মিশেল ইভান্সকে জিজ্ঞাসা করে, এই রোবট তুমি কোথায় পেয়েছিলে? ইভান্স উত্তরে বলে, এই রোবটটিকে আমি যুদ্ধের সময় পেয়েছিলাম। আমি তখন রোবটদের বিরুদ্ধে লড়াই করছিলাম। সেই যুদ্ধে আমার দুটো পা মারাত্মক আহত হয়। ঠিক তখন এই রোবট আমাকে উদ্ধার করে। আজ আমি তার জন্য বেঁচে আছি এবং স্বাভাবিকভাবে হাঁটতে পারছি। এটার উপর আমার অনেক বড় ঋণ রয়েছে, তাই আমি সবসময় এটাকে নিজের সঙ্গেই রাখি। যুদ্ধ শেষ হওয়ার পর যখন আমাদের ওপর রোবট রাখা নিষেধাজ্ঞা আসে, তখন থেকেই আমি এটাকে লুকিয়ে এটার সঙ্গে বসবাস করছি। এরপর দৃশ্য বদলায় এবং আমাদের দেখানো হয় বিজ্ঞানী থানকে। সে যখন তার মায়ের কাছে ছিল তখন সে লক্ষ্য করে তার মা ধীরে ধীরে স্মৃতিশক্তি হারাচ্ছে। সে যখন এই সমস্যার কারণ খুঁজতে শুরু করে তখন সে জানতে পারে যে এটি তার নিউরো প্রযুক্তির কারণেই হবে।
রাগান্বিত হয়ে সে তার ল্যাবে ফিরে যায় এবং ডাক্তারকে জিজ্ঞাসা করে আমাদের সার্ভিস খারাপ হলো কিভাবে। ডাক্তার উত্তর দেয় ক্রিস পালিয়ে গেছে। সাহায্যে আমরা নিউরো টেকনোলজি চালাচ্ছিলাম। বিজ্ঞানী থান ক্রোধে ফেটে পড়ে এবং বলে ক্রিস কিভাবে পালাতে পারে, তার দেহ তো আমাদের কাছেই আছে। ডাক্তার তখন ব্যাখ্যা করে ক্রিস তার চেতনার একটি অংশ একটি রোবটে স্থানান্তর করে সেটিকে পালাতে সাহায্য করেছে। এই কারণে আমাদের নিউরো সিস্টেম চালাতে সমস্যা হচ্ছে। থান রেগে গিয়ে ডাক্তারদের আদেশ দেয় তাড়াতাড়ি সেই রোবটটিকে খুঁজে বের করো, যে কোনো উপায়, না হলে আমার কোম্পানি ধ্বংস হয়ে যাবে। এরপর থান নিজেই ন্যানোটেকের জগতে প্রবেশ করে এবং মার্কের সঙ্গে যোগাযোগ করে। সে বলে তুমি আমাকে সাহায্য করো, আমার একটি রোবট পালিয়ে গেছে যার উপর ভিত্তি করে আমার সম্পূর্ণ নিউরো সিস্টেম চলছিল। তুমি যদি সেটিকে ধরে নিয়ে আসো আমি তোমাকে যা চাই তাই দেব। মার্ক উত্তর দেয় আমি আগেই সেই রোবট এবং তার সঙ্গে থাকা মিশেল নামের একটি মেয়েকে খুঁজছি। তখন থান বলে ঠিক আছে, তুমি মিশেলকে ধরে জেলে পাঠিয়ে দাও আর রোবটটিকে আমার কাছে দিয়ে দাও। যেহেতু মিশেল ও তার সঙ্গীরা পূর্বেই মার্কের পুরনো নিউরোটেক স্যুট ধ্বংস করে ফেলেছে, তাই থান বিনামূল্যে তাকে একটি নতুন প্রযুক্তির নিউরোকাস্টার স্যুট দিয়ে দেয়। এরপর দৃশ্য বদলায় এবং আমরা দেখি মিশেল ও তার সঙ্গীরা এক অদ্ভুত জায়গায় দাঁড়িয়ে আছে। হঠাৎ কেউ তাদের দিকে বিশাল একটি ফ্রিজ ছুঁড়ে মারে, যার ফলে দলের বিশাল রোবটটি গুরুতর আহত হয়। ঠিক তখনই অনেক রোবট এসে তাদের বন্দি করে ফেলে এবং ডক্টর পিনেটের কাছে নিয়ে যায়, যিনি এসব রোবটদের নেতা ছিলেন। অবাক হয়ে যায় যে তিনি এখনও জীবিত আছেন। তাদের নেতা জিজ্ঞাসা করে তোমাদের এখানে আসার উদ্দেশ্য কি? সাধারণ মানুষ তো এখানে মরতেও আসে না। উত্তর দেয় আমি কাউকে মারতে বা কোনো ক্ষতি করতে আসিনি, আমি শুধু একজন ডাক্তারকে খুঁজতে এসেছি যিনি এই ফ্যাসিলিটির ভিতরেই থাকেন। ডক্টর পিনাট বলেন হ্যাঁ, এখান থেকে কিছুটা দূরে একটি নিরাপদ আশ্রয়স্থল আছে, সম্ভবত সেখানেই থাকে। এরপর তিনি মিশেলকে জিজ্ঞাসা করে তুমি কেন তাকে খুঁজছো? মিশেল জানায় আমি আসলে আমার ভাইকে খুঁজছি, যার চেতনায় কসমো রোবটের ভেতরে আছে। আমি শুনেছি আমার ভাইয়ের দেহ থান কোম্পানির কাছে আছে। কথা শুনে ডক্টর পিনেট চিন্তায় পড়েন এবং বলেন একটি শিশু ধরে রেখে তারা তাদের ফ্যাসিলিটিতে কি করছে? মিশেলের কাছেও এর প্রশ্নের কোনো উত্তর ছিল না। এরপর দেখা যায় মিশেল ও ইভান্স যাত্রার জন্য প্রস্তুত হয়ে যায়। ডক্টর পিনেট তাদের সাহায্যের জন্য কিছু সৈন্য রোবট পাঠান। একটি বাজারের মতো দেখতে গাড়িতে উঠে রওনা দেয়। ঠিক তখনই দেখা যায় মার্ক ইতিমধ্যে ফ্যাসিলিটির ভিতরে প্রবেশ করেছে এবং তাদের বেরিয়ে যেতে দেখে ফেলে। যখন তারা তাদের গন্তব্যে পৌঁছায় তখন অনেক স্ক্যাভেঞ্জার তাদের ঘিরে ফেলে। তবে তাদের আক্রমণ করার আগেই হঠাৎ একটি গান বাজতে শুরু করে এবং একটি গোপন দরজা খুলে যায়। এই দরজা দিয়ে স্লাইড করে তার নিচে নেমে চলে যায়। শেষমেশ ডক্টর কিয়নের কাছে পৌঁছে যায়। মিশেল এখানে তার ভাইকে খুঁজতে এসেছিল। ডক্টর কিয়ন কিছু বলার আগে মিশেল জিজ্ঞাসা করে আমার ভাই কোথায়? আপনি বলেছিলেন সে মারা গেছে, তাহলে সে কিভাবে বেঁচে আছে? আপনি আমার সঙ্গে মিথ্যে কেন বলেছিলেন? ডক্টর কিয়ন উত্তর দেয় তোমার ভাই থান ল্যাবে আছে। মি প্রশ্ন করে কেন, কি জন্য? ডক্টর কিয়ন ব্যাখ্যা করে 4 বছর আগে যুদ্ধে মানুষ পরাজিত হচ্ছিল। এই সময় তোমার ভাই ক্রিস এবং তোমার মায়ের দুর্ঘটনার শিকার হয়। আমরা যখন ক্রিসের এমআরআই করালাম তখন জানতে পারলাম সে অত্যন্ত প্রতিভাবান। তার মস্তিষ্কে এমন এক বিশেষ শক্তি আছে যা ঈশ্বর তাকে উপহার দিয়েছে। এই শক্তি আমাদের জন্য ভরসা হয়ে ওঠে। ব্রেন পাওয়ার ব্যবহার করে আমরা নিউরোটেক তৈরি করতে সক্ষম হই। মিশেল রাগান্বিত হয়েও বলে তাহলে আমাকে মিথ্যে কেন বললে যে সে মারা গেছে? ডক্টর কিয়ন তখন বলে রোবোটিক স্ক্রিনে মিশেলকে অতীতের ঘটনা দেখায়। সেখানে দেখা যায় ক্রিস কোমায় ছিল এবং তার শরীর ব্যবহার করে মস্তিষ্কের ক্ষমতাকে কাজে লাগানো হচ্ছিল। ডক্টর কিয়ন বলে যদি সেদিন আমরা তাকে কৃত্রিমভাবে বাঁচিয়ে না রাখতাম এবং নিউরোটেক তৈরি না করতাম তাহলে ক্রিস সত্যি মারা যেত। মিশেল ক্ষুব্ধ হয়ে যায় তাকে মরে যেতে দিতে। তার জীবনকে অন্যায়ভাবে ব্যবহার করা ঠিক হয়নি। ডক্টর কিয়ন তখন বলে সে পুরোপুরি মৃত ছিল না, ভেতর থেকে সে জীবিত ছিল। একদিন সে আমার হাতও ধরার চেষ্টা করেছিল। তখন আমি বুঝতে পারি সে এখনও জীবিত। এই উপলব্ধির পর আমি নিউরোটেক প্রোগ্রাম বন্ধ করতে চেয়েছিলাম, কিন্তু থান আমাকে তা করতে দেয়নি। কিয়ন বলেন আমি তার মস্তিষ্কের সাথে এক কানেকশন এই রোবটের মধ্যে যুক্ত করেছিলাম, যার ফলে আজ তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো। শুনে খুবই অবাক হয়ে জিজ্ঞাসা করে তুমি এটা কেন করেছিলে? ডক্টর কিয়ন উত্তর দেয় আমি চাইছিলাম ক্রিস তার কনসিয়াসনেস এই রোবটের মধ্যে তৈরি করুক এবং রোবটদের সাথে এসে নতুন জীবন শুরু করুক, একটিবার করুক। এখানে মিশেল কান্না শুরু করে দেয় এবং বলে আমার ভাই আমার ছিল, তার পরিবার আমি ছিলাম, রোবটদের কি দরকার ছিল? মার্কও ফ্যাসিলিটিতে পৌঁছায়। সিসিটিভিতে তাকে দেখার পর পিনেট দৌড়ে আসে। মার্ক ফ্যাসিলিটিতে প্রবেশ করে এবং অন্ধকার সুযোগ নিয়ে সবাই তার উপর হামলা করে।
কিন্তু তার নিউরোকাস্টার রোবট খুবই শক্তিশালী ছিল, তাই কোনো আক্রমণ তার উপর কোনো প্রভাব ফেলতে পারেনি। পরিস্থিতিতে ডক্টর কিওন মিশেলকে বলেন, তুমি রোবটকে নিয়ে এখান থেকে চলে যাও। কিন্তু মিশেল চলে যাওয়ার আগে মার্ক তার রোবটের হাত ধরে তাকে নিয়ে পালিয়ে যায়। তিনি মিশেলকে কিছু বলেননি, তবে তার আগেই এখানে অনেক ধ্বংসযজ্ঞ করে গিয়েছিলেন। এমনকি পিনেটও পুরোপুরি আহত হয়ে গিয়েছিল। রোবট ফ্যাসিলিটিতে এসে তারা দেখেছিলেন যে নিউরোকাস্টার রোবটগুলি এখানে সকল রোবটদের হত্যা করেছে এবং কিছু রোবট বেঁচে থাকলেও তারা অবস্থায় ছিল। এখানে দেখানো হয় যে মার্ক সেই রোবটটি নিয়ে থানের কাছে পৌঁছায় এবং তাকে দেখে থানের নিঃশ্বাস আবার স্বাভাবিক হতে শুরু করে। সে সেই রোবটটিকে বলেছিল, তুমি আমাকে অনেক সমস্যায় ফেলেছো, এখন আর এমন কিছু করো না। তারপর ডাক্তারের রোবটটিকে ধরে একটি যন্ত্রের উপর শুইয়ে দেয় এবং তার মধ্যে ক্রিসের শরীরে সমস্ত কানেকশন আবার স্থানান্তর করা হয়। মার্ক সেখানে দাঁড়িয়ে দেখে হতবাক এবং উদ্বিগ্ন ছিল যে থান কিভাবে একটি শিশুকে এভাবে ব্যবহার করছে। থান জানায়, এই শিশুর কারণেই আমি নিউরোটেকনোলজি তৈরি করে পুরো মানবজাতিকে বাঁচাতে পেরেছি। এখানে আমরা দেখি যে মিশেল খুবই দুঃখিত ছিল। তাদের প্রথম মিশন ছিল এই ফ্যাসিলিটি থেকে বাইরে বের হওয়া, যার জন্য তারা পিনেটের একটি রোবটের কাছে আসে, যেটি বাইরে যাওয়ার রাস্তা জানতো। এই রোবটটির কাছে অনেক তথ্য ছিল এবং সে মিশেলকে জানায়, তোমার ভাইয়ের ব্রেন থেকে পুরো নিউরোটেক চলে, আর যদি তোমার ভাই তার কনসিয়াসনেস ফিরে পায়, অর্থাৎ জ্ঞান ফিরে পায়, তবে পুরো নিউরোটেক বন্ধ হয়ে যাবে। এটা শুনে মিশেল বলে, এটা তো ভালো কথা, তাহলে আমরা এভাবে নিউরোটেক বন্ধ করে দিতে পারবো। এখন এই রোবটটি সমস্ত তথ্য মিশেলকে জানিয়েছিল। সে তাদের সাথে এই মিশনে যেতে প্রস্তুত ছিল। তবে পিনেট বলে, আমরা আগে কখনো যুদ্ধে যাইনি, আগে সম্মান এবং শান্তি চেয়েছিলাম, আর এখনও সেটাই চাই। তখন মিশেল তাকে বলে, আমরা তো সেটা নিয়েই যাচ্ছি। সে অন্যান্য রোবটরা মিশেলের কথা বুঝতে পারে। তারা সবাই মিলে পিনেটের রাজি করিয়ে দেয়, সবাই এই মিশনের অংশ হয়ে যায়। এরা এখন তাদের মিশনের জন্য প্রস্তুত হয়ে একটি বড় গোলাকার আকৃতির রোবট নিয়ে শহরের বাইরের দিকে চলে যায়, যেখানে থানার ল্যাব ছিল। তারা একটি বিশাল রোবটকে নিজেদের সাথে নিয়ে আসে, যেটি খেলনার মতো গাড়ি তুলে হামলা চালায়। ল্যাবে বসে থাকা থান তা দেখেছিল এবং মার্কে মিশন দেয় যে সে তার আর্মির সাথে মিলিয়ে সবাইকে শেষ করে ফেলুক। এই বড় রোবটটি ইভান্স নিয়ন্ত্রণ করছিল এবং ইভান্সের সামনে অনেকগুলো উন্নত নিউরোকাস্টার রোবট এসে তার রোবটকে ক্ষতি করার চেষ্টা করে এবং শেষে তার রোবটটি ধ্বংস হয়ে যায়। এর আগে যাতে ইভান্স রোবটের বিস্ফোরণে মারা না যায়, সে রোবটের ভিতর থেকে লাফ দিয়ে বেরিয়ে আসে। দেখানো হয় যে পিনাটো একটি বিশাল রোবট নিয়ন্ত্রণ করে সেখানে আসে এবং লড়াই করতে শুরু করে। বাইরে চলমান যুদ্ধের দিকে মনোযোগ দিচ্ছিল, তখন মিশেল সুযোগটা কাজে লাগিয়ে ল্যাবে চলে আসে। মিশেল তার রোবটের সাহায্যে এখানে উপস্থিত সমস্ত বিজ্ঞানীকে দেখে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর সেখানে থাকা একটি নিউরোকাস্টার হেলমেট পরেছিল, যা তার ভাইয়ের সাথে সংযুক্ত ছিল। বাইরে দেখানো হয়েছে যে মার্ক একটি বিশাল নিউরোকাস্টার স্যুট পরে এখানে এসেছে। মার্ক সবাইকে মারতে মারতে পিনেটের সামনে চলে আসে। মার্ক তার উপর বন্দুক তাক করে এবং জিজ্ঞাসা করে। এখন মার্ক প্রভাবিত হয় এবং বলে, তোমার মধ্যে এক মানবতার থেকেও বেশি মানবিকতা আছে। আজ আমি এমন এক মানবের সাথে পরিচিত হলাম যার মধ্যে রোবটের থেকেও কম অনুভূতি ছিল। সে থানের কথা বলছিল, যিনি এক শিশুকে নির্মমভাবে ব্যবহার করছিল শুধুমাত্র তার পণ্য সফল করার জন্য। এমন সময় মার্ক সিদ্ধান্ত নেয় যে সে আর থানের সাথে থাকবে না। এবার সিন পরিবর্তন হয়ে মিশেলকে দেখানো হয়, যিনি নিউরোকাস্টার হেলমেটের সাহায্যে তার ভাইয়ের সাথে যোগাযোগ করতে শুরু করে। এই পৃথিবীতে তারা দুজন তাদের বাড়িতেই ছিল। মিশেল ক্রিসকে বলে, উঠো, চলো, আমাদের এখান থেকে চলে যেতে হবে। তখন ক্রিস বলে, না, আমি এখান থেকে যেতে পারি না। আমি এই পৃথিবীর ভিতর থেকে দেখেছি এবং জানি যে থান আমাকে ব্যবহার করে এই পৃথিবীকে ধ্বংস করেছে এবং আমি এখান থেকে বের হতে পারবো না, কারণ আমি মারা গেছি। লোকেরা আমার মস্তিষ্ককে কৃত্রিমভাবে জীবিত রেখেছিল এবং আমার মস্তিষ্ক থেকে এই নিউরোটেক কাজ করছে। মিশেল প্রশ্ন করলো, তবে তুমি কি চাও? তখন ক্রিস তাকে বোঝালো, দেখো, যদি আমার মস্তিষ্ক আরও বেশি সময় সক্রিয় থাকে, তবে থান আমার মস্তিষ্ক ব্যবহার করে পুরো পৃথিবী ধ্বংস করে দেবে। সবচেয়ে ভালো হবে তুমি যদি আমাকে মেরে ফেলো। আমার মস্তিষ্ক ডিঅ্যাক্টিভ করে দাও, যাতে নিউরোটেকও বন্ধ হয়ে যায়। এবং সে সব কিছুর জন্য রাজি ছিল না। তখন ক্রিস বলে, মনে আছে তুমি আমাকে বলেছিলে যে আমি পৃথিবী বদলে দিতে পারি, তো এই পৃথিবী বদলাতে তুমি আমার সাহায্য করো। এ কথা বলে ক্রিস এবং মিশেল একে অপরকে জড়িয়ে ধরে এবং দৃশ্যটি বাস্তব দুনিয়ায় শিফট করে। যেখানে মিশেল চেতনা ফিরে পায়, সে এগিয়ে গিয়ে ক্রিসের সমস্ত মেশিন বন্ধ করে দেয়, যার ফলে ক্রিস পুরোপুরি মারা যায় এবং নিউরোটেক ধ্বংস হয়ে যায়। বাইরে দেখানো হয় যে ইভেন্সের বাহিনী অর্থাৎ রোবটরা পরাজিত হচ্ছিল। ইভেন্স দেখছিল যে তার রোবট, যা সবসময় তার সাথে ছিল, সে ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। সেটি দেখে সে ভেঙে পড়েছিল।
হঠাৎ করে যখন নিউরোটেক বন্ধ হয়ে গেল তখন এখানে সব নিউরোকাস্টার রোবটও বন্ধ হয়ে গিয়েছিল এবং ইভেন্ট যুদ্ধে জিতে গিয়েছিল। এই সময় তার আনন্দের সীমা ছিল না, সে জোরে চিৎকার করলো। পরবর্তীতে সে তার রোবট টিমকে দেখতে গিয়ে দেখেছিল যে পুরো টিম নষ্ট হয়ে গেছে, সে মারা গেছে, যা দেখে তার আনন্দ কষ্টে পরিণত হয়। তবে সে দেখেছিল যে টিমের ভেতরে ছোট্ট একটি যোদ্ধা ছিল যে বিশাল রোবটটিকে টেনে নিয়ে চলেছিল এবং তাকে জীবিত দেখেছিল। এটি দেখে ইভান্সের প্রাণ ফিরে আসে। রোবট নিয়ে ইভান্স মিশেলকে খুঁজতে ভিতরে চলে গেল এবং যখন বাইরে বের হলো তখন তারা জানতে পারলো যে এখন পৃথিবী জুড়ে সমস্ত নিউরোটেক রোবট কাজ করা বন্ধ করে দিয়েছে। খবর ছড়িয়ে পড়লো, এরপর মিশেলের সাক্ষাৎকার নেওয়া হয়। সংবাদ মাধ্যমের সবার সামনে সত্যি কথা বলল যে কিভাবে থান একজন শিশুকে ব্যবহার করে এই নিউরো টেকনোলজি চালাচ্ছিল। এই কারণে থানের জেল হলো এবং গল্পের শেষে আমাদের মিশেলকে পুরো পৃথিবীকে বক্তৃতা দিতে দেখানো হয়। জানি আপনাদের সবাইকে বিভ্রান্তি হবে, এই পৃথিবীতে আসলে কি চলছে। বাস্তবে পৃথিবীতে নিউরোটেক বন্ধ হয়ে গেছে। ইথান নিউরোটেকের মাধ্যমে শুধু রোবটদের যুদ্ধের মঞ্চে পরাজিত করেনি, মানুষেরও কোনো উপকারে আসেনি। মানুষ নিউরোটেকের প্রতি এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তারা ভুলে গেছে যে কাজ তারা নিউরোকাস্টার রোবটের মাধ্যমে করেছে তা তারা নিজেরাও করতে পারে। আসলে পৃথিবীতে মানুষ মানুষের সহায়ক, এই টেকনোলজি নয়। আমাদের অনুভূতি এবং একে অপরের সাথে মিলেমিশে আমাদের মানুষ বানায়। যদি এগিয়ে যাওয়া কঠিন মনে হয় তবে আমরা সবাই একসাথে একে অপরের সহযোগিতা করব এবং এগিয়ে যাব। তার বক্তৃতা সবার সামনে খুব ভালো লাগলো। ইভেন্টসও আবেগপ্রবণ হয়ে তার গলা জড়িয়ে ধরলো এবং তারপর সিনেমার পোস্ট ক্রেডিট দৃশ্যে আমাদের মৃত রোবটদের একটি ঝুড়ি দেখানো হয়, যার মধ্যে একটি কসমো রোবটও ছিল। হঠাৎ সেই রোবটটি উঠে দাঁড়ালো এবং একটি বার্তা দিল যে তার ভিতরে এখনও ক্রিসের কনসিয়াসনেস জীবিত আছে এবং এভাবে দেখিয়ে সিনটি এখানেই শেষ হয়ে যায়। বলুন আমাদের এই মুভিটি কেমন লেগেছে তা আমাদের কমেন্টে জানাবেন। আর আপনি কোন মুভির এক্সপ্লেনেশন চান সেটিও কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত টাটা।